বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে পাঠানো একটি ফুলের তোড়া গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছে দেওয়া হয়। বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানে ফিরোজায় এসে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তারের কাছে ফুলের তোড়া হস্তান্তর করেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন। শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে কয়েকজন শ্রদ্ধা জানাতে এলে হেনস্থার শিকার হন, কয়েকজনকে মারধরও করা হয়। তবে কাউকে আটক করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি ৩২ নম্বরের দুই পাশেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। ব্যারিকেডের সামনে ছাত্রদল সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা ধানমন্ডিতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলেও তারা জানান। এদিকে গোয়েন্দা পুলিশ রাজধানী থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ জনকে গ্রেফতার করেছে। রাজধানীতে অরাজকতা তৈরি চেষ্টাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য সরকারের সবাই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে মাগুরা নবগঙ্গা নদীর ব্রিজ এলাকায় জুলাই-আগস্ট স্মৃতিস্তম্ভের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেউ বাধা বা ডিলে করতে পারবে না। নির্বাচন কমিশন ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন। আরও বলেন, রাষ্ট্র সংস্কার মামলার ট্রায়াল দ্রুতই অগ্রগতি হচ্ছে। এর আগে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত জেলার ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি এবং শহীদ আলামিনের কবর জিয়ারত করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছেন। রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ি থেকে 2 শিশু সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশে চিরকুটে লেখা ছিল আত্মহননের পথ বেছে নেয়া ঋণের জালে জর্জরিত গৃহকর্তা কৃষক মিনারুল ইসলামের হতাশার কথা। ঋণগ্রস্ত হয়ে রাজশাহী অঞ্চলে বেড়েই চলেছে আত্মহত্যার ঘটনা। শরীফুজ্জামান রয়েলের ক্যামেরায় সমা সাজুর পাঠানো তথ্যছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। বেঁচে থাকার লড়াই সবার, তবু দারিদ্র্যের কষাঘাত কিংবা দুঃখ হতাশা যখন গ্রাস করে জীবনের কাছে হার মানেন কেউ কেউ। আমরা মরে গেলাম ঋণের দায়ে, খাবারের অভাবে। কৃষক মিনারুলের মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে আরও লেখা ছিল, নিজ হাতে স্ত্রী সন্তানদের মারলাম, আমিও মরলাম, কার আশায় বেঁচে থাকবো। মোটা অঙ্কের ঋণ নিয়ে সম্প্রতি বাবার জমি বিক্রি করে কিছুটা শোধ করলেও আর্থিক সংকটে ছিলেন মিনারুল। অনেক সময় দুবেলা খাবার জুটত না। আমার একটা লাঠি তো বাঁচত, তাও জীবনে সহ্য করতে। শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর এলাকায় বাড়ির এক ঘরে মনিরা ও তার শিশুকন্যার মরদেহ পাওয়া যায়। অন্য ঘরে মনিরার স্বামী মিনারুল ও তাদের ছেলের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উনি নিজে আত্মহত্যা করছে। ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহ করে ওগুলো আরও যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই সেগুলোর উপর কাজ করব। আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারব। রাজশাহীতে দিন দিন ঋণ নিয়ে বিপাকে পড়া মানুষের সংখ্যা বাড়ছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে গত এপ্রিল মাসেই এ বিভাগে ঋণগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নেন অন্তত ৩০ জন। কড়া সুদের ঋণ পরিশোধ করে কেউ ঘরহারা, সম্পত্তিহারা, অনেকে পালিয়েও বেড়াচ্ছেন। শওকত করিম, NTV নিউজ ডেস্ক। ফ্যাসিবাদের পতন হলেও অনেকের মধ্যেই ফ্যাসিবাদী আচরণ বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার এক গণসমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ফ্যাসিবাদের পতন হয়েছে, অনেকখানি বিপদ কেটে গিয়েছে। আজকে আমাদের অনেকের মধ্যেই ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। যেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের তাণ্ডব, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আজকে এই গণ অভ্যুত্থানের 1 বছরে আজকে আমাদের অনেকের মধ্যেই সেই চাঁদাবাজি, দলবাজি, দখলবাজির আমরা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। ফ্যাসিবাদের বিচারের ক্ষেত্রে অগ্রগতি করতে পারে নাই। ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও ফ্যাসিবাদের দোসরদের আস্ফলন এখনো দেখা যায়। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, দীর্ঘ সময় ধরে হোসেনি দালানের একাংশ আওয়ামী লীগের দখলে ছিল, যা 5 আগস্টের পর উদ্ধার করা হয়েছে। বিকেলে রাজধানীর পুরান ঢাকায় হোসেনি দালানের শিয়া মুসলিম সম্প্রদায় আয়োজিত চেহলামের আমন্ত্রণে যোগদান শেষে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের দোসররা যে দখলদারি করত তার উদাহরণ এটি। আবারও যাতে কেউ স্বৈরাচার হয়ে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানান তিনি। কোনো সম্প্রদায়ের মধ্যে বিভাজন না করে সকলকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। এর আগে এনসিপি নেতাকর্মীরা হোসেনি দালাল ঘুরে দেখেন, এরপর শিয়া সম্প্রদায়ের লোকজনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের জন্য আলাদা কমিশন গঠন এবং বিচারিক হত্যা মামলাগুলোর পুনঃ তদন্তের দাবি জানানো হয়েছে। বিকেলে শাহবাগী মবের বিচারের দাবিতে মঞ্চ 24 আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই আহ্বান জানান। দেলোয়ার হোসেন সাইদি, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের বিচারিক হত্যা করা হয়েছে তাদের মামলার পুনরায় তদন্ত এবং বিচার করার দাবি জানানো হয়। সমাবেশে ইন্টারিম সরকার হানিমুন পিরিয়ড পার করেছে বলে মন্তব্য করেন বক্তারা। শাপলা চত্বরে হত্যার জন্য আলাদা কমিশন গঠন করে বিচারের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। একই সাথে সে বিচারের সাথে জড়িতদেরও আইনের আওতায় আনার তাগিদ দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নাসির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রাজধানীর একটি হোটেলে নাসির গ্রুপের নতুন পণ্যের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস। এ সময় তিনি বলেন, নাসির গ্রুপ দীর্ঘদিন ধরে গ্রাহকদের উন্নত মানের গ্লাস সরবরাহ করে আসছে। এরই ধারাবাহিকতায় বাজারে নিয়ে আসা হয়েছে থাই অ্যালুমিনিয়াম, SS, MS সহ ঘরের ইন্টেরিয়রের জন্য সব ধরনের অ্যালুমিনিয়াম পণ্য। দেশের মানুষের আস্থা অর্জনে যা শতভাগ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে পণ্যগুলো বলেও তিনি জানান। শুধু দেশে নয়, দেশের বাইরেও পণ্যটি রপ্তানি করতে চায় প্রতিষ্ঠানটি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজার। সবজির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 80 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে গোল বেগুনের দামই 80 টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকায়। কমেনি ডিমের দামও প্রতি ডজন বিক্রি হচ্ছে 140 টাকার আশেপাশে। তবে কিছুটা কমেছে সোনালী মুরগির দাম। মিনিকেট চালের দামও কেজিতে 2 টাকা কমেছে। সেলিম মালিকের রিপোর্ট। পকেটে কত টাকা থাকলে ব্যাগের কতটা ভরবে সেই চিন্তা মাথায় নিয়ে এখন বাজারে আসেন সাধারণ মানুষ। ছুটির দিন শুক্রবার যারা রাজধানীর বাজারে এসেছেন তাদের মতে এক সপ্তাহে সবজির দাম আরও বেড়েছে। কারণ হিসেবে বিক্রেতারা তুলে ধরছেন বৃষ্টি মৌসুম শেষ আর বাজারে চাহিদার তুলনায় পণ্যের ঘাটতির কথা। ছিল 30-25, এখন 30-40। ভেন্ডি ছিল 80 টাকা, এখন ভেন্ডি হলো 120 টাকা। তাল বেগুন ছিল 120 টাকা, এখন বেশি 200 টাকা। 100 টাকার নিচে কোনো সবজি নাই, তো এটা আসলে আমাদের জন্য অনেক বেশি কষ্টকর। এই সপ্তাহে টমেটো সবজির দাম অনেক বেশি, কিনে খাওয়ার মতো অবস্থা নাই।
প্রতি সপ্তাহে বেশ ওঠানামা করছে মুরগির দামও। এবার গত সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজিতে কমেছে 20 টাকা, তবে ব্রয়লারে বেড়েছে 10 টাকা। গত সপ্তাহে 320 টাকা ছিল, এই সপ্তাহে 300 সোনালী। এই সপ্তাহে হলো আপনার ব্রয়লার মুরগি 10 টাকা বাড়ছে, 180 টাকা হয়েছে, 70 টাকা ছিল 80 টাকা হয়েছে। 2 সপ্তাহে টাকা মিলায় 1 সপ্তাহে আমাদের বাজার করতে হচ্ছে। প্রায় 1 মাস ধরেই বাড়ন্ত ডিমের দাম। গত 7 দিনে লাল ও সাদা ডিমের দাম ডজন প্রতি আরও বেড়েছে 10 টাকার মতো। লাল ডিম 135 টাকা ছিল, আর হলো এই সপ্তাহে হলো 145 টাকা। সাদা ডিম ছিল 125 টাকা, এখন হলো 135 টাকা। বেশ কিছুদিন ধরেই চাল আমদানির কথা বলছে সরকার, ফলে কমেছে মিনিকেট চালের দাম। মিনিকেট 80 বিক্রি করছে, এখন 78। নাজির চাল দাম বেশি, এখন নাজির চাল মনে করেন আগের প্রতিদিন 1-2 টাকা বাড়তো, এখন এই এক সপ্তাহ বাড়ে না। ইলিশের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 টাকা পর্যন্ত কমলেও এখনও তা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 2200 টাকার আশেপাশে। গত সপ্তাহে ছিল 2400 টাকা, যেটা এই সপ্তাহে 2200 টাকা হয়েছে কেজি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের গতি আনতে ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ নামে নতুন সফটওয়্যার চালু হচ্ছে। ফলে বন্দরের কার্যক্রম আর কাগজে কলমে নয়, এখন থেকে হবে ডিজিটালি অনলাইনে। এতে ব্যবসায়ীদের ঝামেলা কমার পাশাপাশি বন্দরের দুর্নীতি কমার আশা সংশ্লিষ্টদের। বন্দর পরিচালনায় নৌবাহিনী দায়িত্ব পাওয়ার পর কন্টেনার ওঠানামার হার বেড়েছে প্রায় 30%। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার সুফল পেতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বিশেষ করে বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নৌবাহিনীকে দেওয়ার পর বন্দরে 1 মাসেই কন্টেইনার ওঠানামার হার বেড়েছে প্রায় 30%। একই সময় বন্দরে জাহাজের অবস্থান সময় কমেছে 13 ঘন্টা। গত 17 বছর ধরে সাই পাওয়ারটেক দিয়ে একচেটিয়া পণ্য ওঠানামার এই কাজ করায় বন্দরের কাজের গতি কমার পাশাপাশি নানা দুর্নীতির অভিযোগ ওঠে। এখন বন্দর আধুনিকায়নে আরেক ধাপ এগিয়ে যাওয়ার পথে। ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ নামে নতুন একটি সফটওয়্যার চালু করা হচ্ছে বন্দরে। এখন ম্যানুয়ালি নয়, অনলাইনে ব্যবসায়িক সকল কাজ করা যাবে। এতে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। ডেলিভারি অর্ডারটা নিতে হয়, এটা এখন অনলাইন বেসড হয়ে যাবে। তারপর আপনার এই যে কাস্টমসে অনেক সময় বিএল অ্যামেন্ডমেন্ট করতে প্রচুর সময় লেগে যায়। প্রচুর সময় লেগে যায়, অ্যান্ড অনেক পেমেন্টও দিতে হয় অ্যাট টাইমস। সো যেটা এই সফটওয়্যারটা যখন ইউজ করবে কারো দিতে হবে না। অনলাইন এই ডাটা এক্সচেঞ্জ চালু হলে দুর্নীতি অনিয়ম কমে আসবে বলে জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার চেয়ারম্যান। দুর্নীতির যে অভিযোগ এবং হ্যারাসমেন্ট যেটা হয় অনেক সময়, সেটাও সিগনিফিকেন্টলি কমে আসবে, বিকজ আপনার আসলে কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে না, আপনি একটা সফটওয়্যারের থ্রুতে একটা বাটন ক্লিক করে পেমেন্টটা করে দিচ্ছেন। এখানে দক্ষ শ্রমিক এবং কর্মচারী বিল্ড আপ হবে, এবং তাদেরকে যদি আমরা বিদেশেও প্রেরণ করি, দেখা যাবে যে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে গত অর্থ বছরে বন্দরে মোট কন্টেইনারের 44% হ্যান্ডলিং বা ওঠানামা হয়েছে, যার পরিমাণ 13 লাখ কন্টেইনার। এনটিভি নিউজ ডেস্ক। দীর্ঘ 6 বছর পর আবারও বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে আলোচিত এই বৈঠক শুরু হবে। ঘোষণা না করা হলেও এই বৈঠকের মূল বিষয় ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। এছাড়াও উভয় নেতা ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তিনি ক্ষমতায় এলে দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। এর আগে 5 বার বৈঠকে অংশ নেন ট্রাম্প এবং পুতিন। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের মালিকানায় একটি অলাভজনক ব্যাংক প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। ব্যাংকটি প্রতিষ্ঠায় বাংলাদেশি অর্থ পাচারকারীদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা জানতে চাওয়া হয়। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের যুক্তরাষ্ট্র ব্যুরো চিফ ফরিদ আলম। বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন নামের এই ব্যাংকের সম্ভাব্য কার্যক্রম নিয়ে ধারণা দিতে সাংবাদিক সম্মেলনে প্রধান উদ্যোক্তা মোহাম্মদ কাদের তার লিখিত বক্তব্যে জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত 12 লাখ প্রবাসী বছরে প্রায় $30 মিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। প্রবাসীদের কল্যাণেই তারা একটি ব্যাংক প্রতিষ্ঠার তাগিদ অনুভব করেছেন। ফেডারেল ক্রেডিট ইউনিয়ন মূলত একটি নন প্রফিট ব্যাংকিং কার্যক্রম।
যেটি মূলত ওন করে এর মেম্বার যারা তারা। সো আমাদেরকে ফেডারেল এই মুহূর্তে বলেছে তোমার যারা 300 অ্যাটলিস্ট 300 মেম্বার দিতে হয়। তোমাদের যারা 300 মেম্বার আছেন যারা তোমার সাথে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবে ওদের ডিটেলসটা আমাদেরকে পাঠাও। সো আমরা এটা যদি দেখি যে সবকিছু ঠিক আছে তখন তুমি কার্যক্রম শুরু করতে পারবা। এদিকে এই ব্যাংক প্রতিষ্ঠায় বাংলাদেশ থেকে অর্থ পাচার করে একজন সাংবাদিকের স্ত্রী বিপুল অর্থ বিনিয়োগ করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য নিয়ে জানতে চাইলে তিনি তা পুরোপুরি অস্বীকার করেন। ভদ্রমহিলা এখানে ছিলেন কিনা সেটাও আমি জানি না। ইভেন আজকে 2 বছর পরে গিয়ে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। 2 বছর জুন, জুলাই, অগাস্ট 2 বছর 2 মাস পরে অ্যাপ্রুভাল পেয়েছি। আপনার কি মনে হয় আজ থেকে কত 26 মাস আগে আমি কোনো ভদ্রমহিলা বা এরকম যারা বাংলাদেশে আছেন ওদের নাম ইউজ করে আমি এটা অ্যাপ্লাই করব, এটা কি কোনো সেন্সে আসে? এখন যদি হতো যে আমি আজকে অ্যাপ্লাই করেছি তখন আপনি বলতে পারতেন, বা যে সরকারটা চলে গেছে। সাংবাদিক সম্মেলনে পরিচালনা বোর্ডের সদস্য ছাড়াও কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ক্রিকেট এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের অনুশীলন চলছে বেশ কয়েকদিন ধরেই। তবে এতদিন ফিটনেস ক্যাম্প হলেও শুক্রবার থেকে শুরু হয়েছে নিয়মিত অনুশীলন। সব কোচদের উপস্থিতিতে স্কিল ট্রেনিং শুরু করেছেন লিটনরা। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন হেড কোচ ফিল সিমন্স, পেস বোলিং কোচ শন টেট আর মোহাম্মদ সালাউদ্দিনও যোগ দিয়েছেন দলের অনুশীলনে। 3 মাসের জন্য নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডো ছিলেন ট্রেনিং সেশনে। খেলোয়াড়দের মধ্যে তাওহিদ হৃদয় ছাড়া সবাই উপস্থিত ছিলেন অনুশীলনে। ব্যক্তিগত কারণে অনুশীলনে নেই তিনি। অনুশীলন মূলত রুদ্ধদ্বার হলেও মাত্র 20 মিনিটের জন্য খেলোয়াড়দের প্রস্তুতি পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে গণমাধ্যম। নারী ক্রিকেট নিজেদের মধ্যে টুর্নামেন্ট খেলে ওয়ানডে বিশ্বকাপে প্রস্তুতি নেবেন নিগার সুলতানা জ্যোতিরা। জ্যোতিদের 2টি দল ছাড়াও বিসিবি আয়োজিত এই টুর্নামেন্টে খেলবে ছেলেদের অনূর্ধ্ব 15 ক্রিকেট দল। বিশ্বকাপের আগে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ। বিসিবিও আয়োজন করতে পারেনি কোনো দ্বিপাক্ষিক সিরিজ। শেষ পর্যন্ত নিজেদের মধ্যে খেলেই বৈশ্বিক আসরের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ দলকে। নিজেদের মধ্যে ভাগ করে লাল ও সবুজ নামে 2টি দল আর ছেলেদের অনূর্ধ্ব 15 দল খেলবে এই টুর্নামেন্টে। সোমবার থেকে শুরু এই টুর্নামেন্টের সব ম্যাচই হবে বিকেএসপিতে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে 1 মাসের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। এই মুহূর্তে বিকেএসপিতে ক্যাম্প করছেন জ্যোতিরা। ফুটবল নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচকে সামনে রেখে 2 দিন আগে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও শুক্রবার মাঠে মাত্র 12 জন নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দল। দলে থাকা 10 জন ফুটবলারকে ছাড়পত্র দেয়নি বসুন্ধরা কিংস। এরপরও অনুশীলন চালিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। প্রথম অনুশীলনে খুব কম সংখ্যক খেলোয়াড় থাকায় রুদ্ধদ্বার অনুশীলনের পথেই হেঁটেছেন হেড কোচ। একাদশে থাকা নিয়মিত খেলোয়াড় মধ্য অনুশীলনের উপস্থিত ছিলেন জামাল ভুঁইয়া ও রহমত মিয়া। ঢাকা আবাহনী অনূর্ধ্ব 23 ও জাতীয় দলের জন্য মোট 10 জন খেলোয়াড় ছাড়লেও বসুন্ধরা কিংসের এমন আচরণ বড় প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল আরও 2 সপ্তাহ আগে থেকে অনুশীলন শুরু করেছে। প্রথম বিশ্বযুদ্ধের নিষ্ঠুরতা ও মানবিক বিপর্যয়ের করুণ পরিণতির চিত্র নিয়ে মঞ্চস্থ হল নাট্যগোষ্ঠী তারুয়ার নতুন নাটক অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় নাটকটি। যুদ্ধে জড়িয়ে পড়া কিছু তরুণের করুণ পরিণতি, বিবেকের সঙ্গে দ্বন্দ্ব আর মানবতার পক্ষে এক দৃপ্ত উচ্চারণ তুলে ধরা হয়েছে মঞ্চে। নাট্যগোষ্ঠী তারুয়ার প্রযোজনায় 4র্থ নাট্য উদ্যোগ এটি। বিশ্ববিখ্যাত জার্মান লেখক এরিক মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নির্মিত অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট নাটকটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন এবং নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।